প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের অ্যাম্বুলেন্স ড্রাইভারের অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনাতে যাচ্ছি। এই ঘটনা আমি রেডিট থেকে পেয়েছি। সত্যি কিনা জানি না, তার কোনো প্রমাণ আমার কাছে নেই, কিন্তু ঘটনা শুনতে ভীষণ রহস্যময় এবং অদ্ভুত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন আমি আশা করি। আর যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন এবার ঘটনায় চলে যাই। আমার নাম জেরি। এই ঘটনাটা আমার সাথে 1996 সালে ঘটেছিল। খুবই অদ্ভুত একটি ঘটনা। আমি উত্তর পেনসিলভেনিয়া অঞ্চলে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলাম, যেখানে আমি জরুরি অবস্থায় মানুষদের হাসপাতালে পৌঁছে দিতাম। প্রায় বিভিন্ন জায়গা থেকে কল আসতো, আর কল পাওয়া মাত্র আমি ছুটে যেতাম লোকেশন অনুযায়ী, হোক সেটা আহত কেউ বা দুর্ঘটনায় পড়া মানুষ। এলাকার প্রায় সবার কাছেই আমার নম্বর ছিল, যেহেতু সেখানেই আমার দায়িত্ব ছিল। আমার সঙ্গে কাজ করত আরও একজন, তার নাম লভি। লভির বাড়ির অবস্থা ছিল খুবই খারাপ। তার বাবা মা বেঁচে ছিলেন না, স্ত্রী ছিল যিনি তখন গর্ভবতী, আর একটি ছোট সন্তানও ছিল। কিন্তু এত কিছুর পরেও লভি ঠিকমতো কাজ করত না। ডিউটির সময়ও সে সবসময় নেশাগ্রস্ত থাকত। অনেকবার ভেবেছি তাকে কাজ থেকে সরিয়ে দেব, কিন্তু তার পরিবারের অবস্থা মনে করে তাকে রেখে দিতাম। অনেকবার তাকে বুঝিয়েছি নেশা না করতে। সে প্রতিবারই আমাকে কথা দিত, কিছুদিন শান্ত থাকত, তারপর আবার শুরু করত। বুঝলাম তার অভ্যাস আর বদলাবে না। যেদিন ঘটনাটা ঘটেছিল, রাত তখন 10টা বাজে। হঠাৎ করে আমার ফোনে একটি মেসেজ আসে, একটা ইমার্জেন্সি মেসেজ, একটি অচেনা নম্বর থেকে। মেসেজে শুধু লেখা ছিল হেল্প। কোনো ঠিকানা নেই, কোনো বিস্তারিত নেই। আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই সঙ্গে সঙ্গেই নম্বরটি হেডকোয়ার্টারে পাঠালাম। তাদের বললাম লোকেশন ট্র্যাক করতে। যেখানে লোকেশন পাওয়া যাবে সেখানকার সবচেয়ে কাছের অ্যাম্বুলেন্সটা পাঠানো হবে। হেডকোয়ার্টার থেকে তথ্য আসতে প্রায় 10 মিনিট লেগে গেল। লোকেশন আসার পর দেখা গেল সেটা আমারই রুটের মধ্যে পড়ে। আর অদ্ভুত ব্যাপার, সিগন্যালটি আসছে একটা জঙ্গলের ভেতর থেকে। আমি আগে কখনো সেখানে যাইনি। কে সেখানে আসে, কেন আসে, কোনো ধারণাই ছিল না। নম্বরটি ছিল এক এডওয়ার্ড নামের মানুষের, কিন্তু সে কি সমস্যায় আছে, কি ধরনের চিকিৎসা দরকার, কিছুই জানা নেই। তবে আমার অ্যাম্বুলেন্সে জরুরি সব সরঞ্জামই ছিল, সেজন্য খুব বেশি চিন্তা করিনি। এই সময় লভি পুরোপুরি নেশায় ঢলে পড়ে গাড়ির ভেতরেই ঘুমাচ্ছিল। আমি অনেকবার তাকে ডাকার চেষ্টা করলাম, বললাম ইমার্জেন্সি আছে, এখনই বের হতে হবে, কিন্তু সে কোনোভাবেই উঠল না। যদিও সে খুব বেশি নেশায় ছিল না, কিন্তু সে গভীর ঘুমে ছিল। হেডকোয়ার্টার থেকে লোকেশন নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, আর লভিকে নিয়েই সেই লোকেশনের দিকে রওনা হলাম। আজকের আগে আমি কখনোই ওই জায়গায় যাইনি, দিনের বেলাতেও না। রাস্তাটা শুরুতে বেশ ভালোই ছিল, কিন্তু ধীরে ধীরে রাস্তা খারাপ হতে লাগলো, আর জঙ্গলের এলাকা শুরু হয়ে গেল। যেখান থেকে জঙ্গল শুরু হয়েছে সেখান থেকে রাস্তা ভীষণ খারাপ, এতটাই খারাপ যে গাড়ি বারবার ডিসব্যালেন্স হচ্ছিল। অ্যাম্বুলেন্সের ভেতরে রাখা জিনিসপত্র একদিক থেকে আরেক দিকে সরে যাচ্ছিল। রাস্তা এতটাই খারাপ ছিল। কিছুক্ষণ পরে আমরা সেই নির্দিষ্ট লোকেশনে পৌঁছে গেলাম। সেখানকার সিগন্যাল আমাদের কাছে এসেছিল। সেই সময় আমার গাড়ির লাইট লো বিমে ছিল, তাই জঙ্গলের ভেতর সবকিছু দেখা যাচ্ছিল, কিন্তু খুব কম। আমরা কোথায় যাচ্ছি আমাদের কোনো ধারণাই ছিল না। আরও কিছুটা এগিয়ে গিয়ে আমি গাড়ি থামালাম এবং সেখানে কাউকে খুঁজতে শুরু করলাম। আমি অ্যাম্বুলেন্সের লাইট জ্বালালাম আর সেই সতর্ক সাইরেনটাও চালু করলাম, যাতে দূর থেকে বোঝা যায় অ্যাম্বুলেন্স এসেছে। সাইরেনের শব্দ পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছিল, আর লাইটের চারপাশ আলোকিত হচ্ছিল, কিন্তু তারপরও বোঝা যাচ্ছিল না লোকে পাঠানো সেই লোকেশনটা এসেছে কোথায় থেকে। হেডকোয়ার্টার থেকে ওয়্যারলেসে আবার মেসেজ আসছিল, আর আমরা জানিয়েছিলাম এখানে কিছুই নেই। আমরা প্রায় আধা ঘন্টা ধরে সেখানে ঘুরলাম, কিন্তু কোনো মানুষের অস্তিত্বের
চিহ্নই পেলাম না। অনেকবার ডাকাডাকি করলাম, যে নম্বর থেকে মেসেজ এসেছিল সেই নম্বরে কল করেও দেখলাম কল লাগলো না। কিছুই বুঝতে পারছিলাম না। লোভী ভীষণ নেশাগ্রস্ত ছিল, তার সাথে কথা বলা অর্থহীন। ভাবলাম এখান থেকে ফিরে যাই। সম্ভবত কেউ মজা করার জন্য আমাকে ভুল মেসেজ পাঠিয়েছে। আমি আবার গাড়িতে উঠে অ্যাম্বুলেন্স স্টার্ট করলাম। এমনই সময় হঠাৎ ফোনে আবার কল আসতে লাগলো, এবং সেই কল একই নম্বর থেকে। আমি তৎক্ষণাৎ কল ধরলাম এবং হ্যালো বললাম। অপাশ থেকে কোনো শব্দই আসছিল না। আমি বারবার হ্যালো বলছিলাম, কল চলছিল, কিন্তু কোনো শব্দ ছিল না। অবশেষে আমি কল কেটে দিলাম। তারপর আবার গাড়ি ঘুরিয়ে লো বিম থেকে হাই বিমের লাইট চালু করে এগোতে লাগলাম। কিন্তু ঠিক তখনই যে জিনিসটা চোখে পড়ল তা দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম। যে রাস্তাটা দিয়ে আমি এসেছিলাম সেটা পুরোপুরি গায়েব। তার জায়গায় সারি সারি কবর, যেগুলো আগেই এখানে ছিল না। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে টর্চ নিয়ে চারদিকে তাকাতে লাগলাম। আমার অ্যাম্বুলেন্স, আমি আর লোভী, আমরা দাঁড়িয়ে আছি কবরের মাঝখানে। আমরা এখানে কিভাবে এলাম আমাদের কিছুই বোঝা যাচ্ছিল না। আসার সময় যে রাস্তা একদম পরিষ্কার ছিল, এখন সেখানে শুধু কবর, পুরনো অনেক কবর। এগুলো দেখে মনে হচ্ছিল 50 থেকে 60 বছরেরও এখানে কোনো মানুষ পা রাখেনি। এ দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। একটুও বুঝতে পারছিলাম না এখানে কি হচ্ছে। আমি তৎক্ষণাৎ লোভীকে জাগালাম। সে নেশায় ছিল। আমি অ্যাম্বুলেন্স থেকে পানি এনে তার উপর ছিটিয়ে দিলাম। কষ্ট করে তাকে ওঠালাম। লোভী উঠে দাঁড়ালো, আর আমি সবকিছু তাকে দেখালাম। সে নেশার কারণে পুরোপুরি বুঝতে পারছিল না, কিন্তু তারপরও সে বলল, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমি লোভীকে বললাম, রাস্তাটাই পাওয়া যাচ্ছে না, কোন রাস্তা দিয়ে যাব? আমরা অ্যাম্বুলেন্স ফেলে রেখে যেতে পারছিলাম না, আর যে রাস্তা ছিল হঠাৎ করে সেটা গায়েব হয়ে গিয়েছিল। এটা আমাদের কোনো ভ্রম ছিল না। আমি এসব বিষয় ভাবছিলাম, ঠিক তখনই লোভী একটু সামনে গিয়ে দেখল সেখানে রাস্তা ছিল, ঠিক সেই কাঁচা ভীষণ খারাপ রাস্তা যে রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। কিন্তু একটু আগেই সেটা আমাদের চোখে পড়েনি। মনে হচ্ছিল ওই কবরগুলো রাস্তার ওপর ঢেকে দিয়েছে, অথবা হয়তো কবরগুলো নিজে নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে। আমাদের কিছুই বুঝতে পারছিলাম না আমরা। আমি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স স্টার্ট করলাম এবং খুব ধীরে ধীরে সেই কবরগুলোর ওপর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে এগোতে লাগলাম। ঠিক তখনই আবার একই নম্বর থেকে ফোন এলো। ফোন ধরতেই পিছন দিক থেকে একজন বলল, তোমরা এখান থেকে যেও না, আমাকে তোমাদের সাহায্য দরকার। আমি আর লোভী দুজনেই এই একই শব্দ শুনেছিলাম। আমরা তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স থামালাম এবং তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায়? আমরা তোমার সাহায্য করতে এসেছি। সে বলল, আমি এই কবরগুলোর একটার ভেতরে আছি। এই কথা শুনে আমরা দুইজনেই হতবাক হয়ে গেলাম এবং বললাম, তুমি কি আমাদের সাথে কোনো রকমের মজা করছো? সে বলল, আমি মজা করছি না, আমাকে বাঁচাও। লোভীর মনে হলো সম্ভবত এসব কিছু একটা প্র্যাঙ্ক। সে তাই অ্যাম্বুলেন্স থেকে নেমে বলল, যেই হও সামনে এসে দাঁড়াও। এরপর যে ঘটনা ঘটল তা দেখে আমরা দিশেহারা হয়ে গেলাম। যে কবরগুলো সেখানে ছিল সেগুলোর মধ্যে একটি কবরের ভেতর থেকে একজন মানুষের গলা শোনা গেল। সে আমাদের ডাকছিল, সাহায্য চাইছিল। আমরা সেই কবরটার কাছে গিয়ে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনলাম, কোনো শব্দ নেই, কণ্ঠস্বর গায়েব। হঠাৎ অন্য একটি কবর থেকে আবার একই শব্দ এলো। আমরা সেখানে গেলাম, সেখান থেকেও শব্দ হঠাৎ গায়েব। এভাবে বারবার একই জিনিস হতে লাগলো, এক কবর থেকে আরেক কবর। এ কি হচ্ছে? আমাদের কিছুই বোধগম্য হচ্ছিল না। আমার ফোনের রিং থামছিল না। একই নম্বর থেকে বারবার কল আসছিল। ফোন ধরলেই সে সাহায্য চাইছে। আমাদের সাথে কি ঘটছে আমরা নিজেই বুঝতে পারছিলাম না। আমরা দুইজন তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে উঠে স্টার্ট দিলাম এবং সেখান থেকে পালানোর চেষ্টা করলাম। তখনই দেখলাম গাড়ির সামনে একটি কালো ছায়া দাঁড়িয়ে
আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের সঙ্গে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। ধীরে ধীরে সেই কবরগুলো থেকে অনেকগুলো কালো ছায়া বেরিয়ে এসে কবরগুলোর ওপর দাঁড়ালো এবং আমাদের দিকে এগোতে লাগলো। এগুলো আমি কল্পনা করছিলাম না, লোভীও না। আমরা ছুটে পালাচ্ছিলাম আর সেই কালো ছায়াগুলো আমাদের সামনে আসছিল। আমরা তাদের উপর দিয়ে গাড়ি চালালাম। তারা মিলিয়ে যাচ্ছিল, অদৃশ্য হয়ে যাচ্ছিল। কোনোভাবে সেই ভয়ানক রাস্তাটা পেরিয়ে আমরা মেইন রোডে উঠে এলাম এবং অ্যাম্বুলেন্স দ্রুত চালাতে লাগলাম। তখনই আবার সেই নম্বর থেকে ফোন এলো। আমি ধরলাম। সে আবার বলল, তোমরা আমাকে বাঁচাও। কি হচ্ছিল আমরা কিছুই জানতাম না। আমি আর লোভী দুইজনই চিৎকার করতে লাগলাম, ভয় কাঁপছিলাম। কিছুক্ষণ পরে আমরা সেই এলাকার অনেক দূরে চলে এলাম। আমাদের সাথে কি হয়েছিল আমাদের কোনো ধারণাই ছিল না। হেডকোয়ার্টার থেকেও আমাদের কাছে ফোন এলো, ওয়্যারলেসে আপডেট চাওয়া হলো। আমরা সব ঘটনা জানালাম। আমাদের তৎক্ষণাৎ হেডকোয়ার্টার যেতে বলা হলো। ওখানে আমাদের সাথে যা কিছু ঘটেছিল আমরা সব কিছু জানিয়েছিলাম। আমাদের বলার পর কিছু পুলিশও সেখানে গিয়ে সব কিছু দেখে এসেছিল, কিন্তু সেখানে তাদের কোনো খবরই মেলেনি এবং সবকিছু একদম স্বাভাবিক ছিল। লোভীও তার বয়ানে একই কথা বলেছিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছিল না, কারণ মেডিকেল চেক আপে তার শরীরে অ্যালকোহল পাওয়া গিয়েছিল। তাই তার কথায় বিশ্বাস তো করা হচ্ছিল না। উল্টো আমার চাকরিও চলে গেল, সঙ্গে লোভীরটা। আমাদের দুইজনের লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। তাদের মতে আমরা সঠিক তথ্য দেইনি এবং আমাদের কথায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমার লাইসেন্স বাতিল হওয়ার একটাই কারণ, লোভী নেশাগ্রস্ত থাকা সত্ত্বেও আমি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি এবং তাকে সঙ্গে করে কাজে রেখেছিলাম। ফলে ভবিষ্যতে সমস্যা হতে পারত, এই যুক্তিতেই তারা ব্যবস্থা নিয়েছে। আমি আমার চাকরি বাঁচাতে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই হলো না এবং শেষ পর্যন্ত আমাদের দুইজনেরই লাইসেন্সই বাতিল করে দেওয়া হলো। সেই রাতে আমাদের সঙ্গে যা ঘটেছিল তা কেন ঘটেছিল, এর পেছনে কে ছিল, ওখানে আমরা যা দেখেছিলাম তা সব সত্যি ছিল, কিন্তু আমরা কিছুই প্রমাণ করতে পারিনি এবং সেগুলো কিসের খবর ছিল তাও আমরা জানি না। এখনো পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি। সেই ঘটনার পরে আমি আর লোভী একবার দিনে গিয়ে জায়গাটা দেখেছিলাম, কিন্তু সেখানে কোনো কবর ছিল না। সবকিছু ছিল একদম স্বাভাবিক। সেই রাতে কি হয়েছিল আমাদের সঙ্গে, মেসেজটা কেন এলো, আমরা কিছুই জানি না। আর সবচেয়ে বিস্ময়ের ব্যাপার, সেই ঘটনার পরে আমার ফোন থেকে সেসব মেসেজ আর কল সব উধাও হয়ে গিয়েছিল। কোনো প্রমাণই পাইনি যে আমার ফোনে কল এসেছে। তো লিসেনার, সেটাই ছিল অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে ঘটে যাওয়া ঘটনা। ভিডিওটা একটু ছোট হয়েছে কারণ আমি আর কোনো ঘটনা পাইনি যা আমার কাছে ঠিক মনে হয়েছে। আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।